গুড মর্নিং স্টুডেন্টস। আচ্ছা, কেমন আছো তোমরা সকলে? গত ক্লাসে তোমাদের আমি জনপদ এবং মহাজনপদ সম্পর্কে পড়িয়েছিলাম, তাই না? কি পড়িয়েছিলাম বলো তো? হ্যাঁ, ষোড়শ মহাজন পড়িয়েছিলাম, তাই না? আজকে সেই ষোড়শ যে 16টা মহাজনপদ ছিল, সেই মহাজনপদের মধ্যে একটা মহাজনপদ সম্পর্কে আলোচনা করব। কিভাবে সেই মহাজনপদের উত্থান ঘটল বা কিভাবে সেই মহাজনপদটি শক্তিশালী হয়ে উঠল। সেই মহাজনপদটি কি? সেটি হচ্ছে মগধ। আমরা দেখেছি যে 16টি মহাজনপদের মধ্যে 4টি মহাজনপদ অবন্তী, বৎস, কৌশল এবং মগধ, এই 4টে ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে এবং বাকিরা ধীরে ধীরে কি হয়ে যায় না, এই মগধ বা এই যে অবন্তী, বৎস এবং কৌশল তাদেরকে গ্রাস করে নেয় বা তাদের আওতায় নিয়ে চলে আসে। তাহলে এই মগধের উত্থানের কারণ কি, সেটা আমরা একবার আলোচনা করি। চলো, আমরা যদি দেখি এই যে মগধ, এই মগধ বর্তমানে কোথায় অবস্থিত বলো তো? বিহারে অবস্থিত। ভেরি গুড। এই বিহারের বর্তমানে যে পাটনা এবং গয়া, সেখানে মগধের অবস্থান ছিল। মগধের রাজধানী কোনটা ছিল? রাজগৃহ। প্রথম যে রাজধানী ছিল সেটা ছিল রাজগৃহ। পরবর্তীকালে এই মগধের রাজধানী কিন্তু স্থানান্তরিত হয় এবং পাটলিপুত্রে চলে যায়। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই মগধে 4টি রাজবংশ কিন্তু রাজত্ব করে গেছে। কি কি রাজবংশ? হর্যঙ্গ বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ এবং পরবর্তীকালে মৌর্য বংশ রাজত্ব করে যায়। তাহলে উত্থানের কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যোগ্য নেতৃত্ব। এই যোগ্য নেতৃত্ব কারণটা আমরা অনেকটা হলেও নিশ্চয়ই বুঝতে পারছি যে এত ভালো ভালো রাজবংশ এখানে রাজত্ব করে গেছে, এত দক্ষ রাজারা থেকে গেছে, যে কারণে মগধ ধীরে ধীরে কি হয় না, অগ্রগতি ঘটে। অন্যান্য যে সমস্ত জনপদ ছিল তাদেরকে আক্রমণ করে তারা তাদের সাম্রাজ্যের সীমানায় নিয়ে আসে। এইভাবে মগধের আয়তনও বাড়তে থাকে এবং মগধের যোগ্য নেতৃত্বের কারণে, সুযোগ্য রাজাদের কারণে মগধ ধীরে ধীরে শক্তিশালী হয়। দ্বিতীয়ত আমরা যদি দেখি তাহলে দেখব যে ভৌগোলিক অবস্থান। আমরা প্রথমেই বললাম যে মগধের রাজধানী ছিল রাজগৃহ। এই রাজগৃহ তোমরা জানো যে 7টি পাহাড় দিয়ে ঘেরা। এই 7টি পাহাড় দিয়ে ঘেরা মানে দেখো তোমরা, কিন্তু বৈদেশিক আক্রমণ থেকে মগধকে বাঁচানো সম্ভব। বাইরের কেউ শক্তিশালী কোনো শক্তি তারা কিন্তু মগধকে সহজে আক্রমণ করতে পারতো না, তাই না? তাহলে ভৌগোলিক অবস্থানও মগধের উত্থানের একটি কারণ। পরবর্তীকালে আমরা দেখলাম যে নদীও ছিল এখানে, যে গাঙ্গেয় দোয়াব, সেখানে খুব উর্বর মাটি ছিল নদী থাকার কারণে এবং সেখানে খুব ভালো ফসল ফলতো। এবং নদীর আশপাশে ছিল বন জঙ্গল, সে বন জঙ্গলের কাঠ তারা ব্যবহার করতে পারতো, নৌকা তৈরি করতে পারতো, বাণিজ্যের কাজে সেগুলোকে লাগানো যেত নৌকা তৈরি করে। তাহলে জলপথে তারা বাণিজ্যের একটা সুযোগ সুবিধা পেয়েছিল, যেটা তাদের অর্থনৈতিক যে ভিত্তি তাকে কিন্তু আরও স্ট্রং করে তুলেছিল, তাই না? শক্তিশালী করে তুলে দিয়েছিল। এছাড়া বন জঙ্গলের যে হাতি, সেই হাতি তারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারতো, যুদ্ধের কাজে, তারা ব্যবসা বাণিজ্যের কাজে, নিজেদের দৈনন্দিন কাজেও তারা কিন্তু লাগাতে পারতো। নদীর জল তারা কৃষিকাজে ব্যবহার করতে পারতো। ফলে কৃষিকাজের উন্নতি হলে কি হবে? ব্যবসা বাণিজ্যেরও উন্নতি হবে। তো ব্যবসা বাণিজ্যের উন্নতি, কৃষিকাজের উন্নতি, উর্বর জমি নদীমাতৃক হওয়ায়, মগধের স্থান নদীমাতৃক হওয়ায় কিন্তু মগধের একটা উন্নতির কারণ আমরা ধরতে পারি বা শক্তিশালী হওয়ার একটা কারণ। আরও যদি আমরা দেখি তাহলে এখানে খনিজ সম্পদ, সেই সময় লোহার ব্যবহার কিন্তু শুরু হয়ে যায়। লোহা দিয়ে বিভিন্ন অস্ত্রশস্ত্র, লোহা দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি যেগুলো কৃষিকাজে ব্যবহার করা সম্ভব হচ্ছিল। এ ছিল তামা। এছাড়াও তামার খনি সেখানে আবিষ্কার হয়, যেখানে মূল্যবান ধাতু হিসাবে সেগুলোকে ব্যবহার করা যেত, যেটি মগধের উত্থানের অন্যতম আরেকটি কারণ আমরা পেয়ে থাকি। এই মগধের উত্থানের যে কারণ সেগুলো আমরা আলোচনা করলাম, কিন্তু কোনো ঐতিহাসিক এটার আবার বিরোধিতাও করেছেন, আবার অনেক ঐতিহাসিক
অনেক সুফল মানে অনেক নামও করেছেন মগধের উত্থানে। যেমন ধরো কোনো একজন ঐতিহাসিক মগধের উত্থানের কারণকে তিনি বলেছেন, যেমন সূর্যের চারিদিকে যেমন গ্রহ নক্ষত্ররা ঘুরতে থাকে, তেমনি মগধকে কেন্দ্র করে কিন্তু বাকি মহাজনপদ কিন্তু ঘুরতে থাকে। মানে দেখা যাচ্ছে যে মগধকে কেন্দ্র করে বাকি মহাজনপদেরও উত্থান ঘটছে, বা মগধ এতটা শক্তিশালী যে বাকি মহাজনপদ মগধের ওপর ডিপেন্ডেন্ট, তাই না? তো মগধকে দেখা যায় যে সেই সময়কার এই 600 খ্রিস্টপূর্বাব্দে 16টা মহাজনপদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বা সবথেকে শক্তিশালী মহাজনপদে পরিণত হয়। তাহলে আজকে আমরা কি সম্পর্কে আলোচনা করলাম? মগধের রাজধানী, মগধের উত্থানের কারণ। ঠিক আছে, পরবর্তীকালে আমরা দেখব যে এই মগধে পরপর যে রাজবংশ এসেছে সেই রাজবংশগুলো কী কী এবং তাদের গুরুত্বপূর্ণ রাজাদের সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত। এইভাবে ডেমো টপিকটি তোমরা নিজেদের মতো করে দিতে পারো। আমি 9-10-এর ইতিহাসে, প্রাচীন ইতিহাস থেকে এই ডেমো ক্লাসটা তোমাদের তৈরি করে দিলাম। যাদের এই ডেমো ক্লাসটা পছন্দ হবে, নিজেদের মধ্যে একটু এদিক ওদিক করে নিয়ে তোমরা ডেমো ক্লাসটা কিন্তু তোমাদের লিস্টে বা প্রিপারেশন লিস্টে তোমরা রাখতে পারো। ধন্যবাদ।